লোডশেডিং বাড়ার সংখ্যা ঈদের পর। ঈদের দিন ঝড় বৃষ্টির আভাস, যেসব অঞ্চলে হবে অতি ভারী বৃষ্টি। জানাবো বাসে বাড়তি ভাড়া, গরুর ট্রাকে বাড়ি ফিরছে মানুষ। যে কোনো সময় সরকারের পতন ঘটতে পারে বলছেন শামসুজ্জামান দুদু। এবং সর্বশেষ জানাবো আক্রান্ত হলে আমরাও জবাব দেব, সেন্ট মার্টিন প্রসঙ্গ ওবায়দুল কাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লোডশেডিং বাড়ার সংখ্যা ঈদের পর। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারি অফিস আদালতের কর্মঘণ্টা কমানো হয়েছিল প্রায় 1.5 বছর আগে। এখন আবার পুরনো সূচিতে ফিরছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সূচি। ঈদ উল আজহার পর প্রথম কর্মদিবস থেকে এই অফিস সূচি কার্যকর করা হচ্ছে বলে জানানো হয়েছে। বর্তমানে সরকারি অফিস সূচি সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এখনই চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এই গরমে কর্মঘণ্টা বৃদ্ধিতে অফিসের এসি, ফ্যান ও লাইটগুলো আরও 1 ঘন্টা বেশি চলবে। ফলে আগের তুলনায় বিদ্যুতের উপর চাপ বাড়বে। বর্তমানে সারা দেশে দৈনিক বিদ্যুৎ ঘাটতি প্রায় 1000 মেগাওয়াটের মতো। এর প্রায় পুরোটাই পূরণ করা হচ্ছে ঢাকার বাইরে, জেলা, শহর ও গ্রামাঞ্চলে লোডশেডিং দিয়ে। অনেক এলাকায় 5-6 ঘন্টার বেশি লোডশেডিং হচ্ছে। এমতো অবস্থায় কর্মঘণ্টা বাড়ানোর ফলে গ্রামাঞ্চলে লোডশেডিং এর মাত্রা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ বিভাগের নীতি ও গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হুসাইন বলেন, এতদিন পিক আওয়ারের আগেই অফিসের কাজ শুরু হতো। নতুন অফিস সূচিতে বিদ্যুতের পিক আওয়ার ছুঁয়ে যাবে। ফলে পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা আরও বেড়ে যাবে। আশা করছি কর্মঘণ্টা 1 ঘন্টা বাড়ার প্রস্তুতি আমাদের রয়েছে। পিক আওয়ার হচ্ছে সেই সময় যখন বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। বাংলাদেশে এখন সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত বিদ্যুতের পিক আওয়ার ধরা হয়, বাকি সময়টা অফ পিক আওয়ার। এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের খন্দকার মোকাম্মেল হোসেন বলেন, ঈদের পর অফিস কর্মসূচি 5 ঘন্টা পর্যন্ত নির্ধারণ করায় পিক আওয়ার আরও এগিয়ে আসবে। আমরা সেই প্রস্তুতি নিচ্ছি, যদিও বিদ্যুৎ উৎপাদনে তেমন পরিবর্তন আসবে না। ঈদের দিন ঝড় বৃষ্টির আভাস, যেসব অঞ্চলে হবে অতি ভারী বৃষ্টি। পবিত্র ঈদ উল আজহার আর মাত্র 2 দিন বাকি। কোরবানির পশুর হাটগুলোতে বেচা কেনা চলছে ধুমছে। অস্বস্তিকর গরম থাকলেও বৃষ্টি না হওয়ায় ব্যবসায়ীদের তেমন দুর্ভোগ নেই। তবে ঈদের দিন বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানিয়েছে আবহাওয়া অফিস। ঈদের দিন দেশের কোনো না কোনো অঞ্চলে দমকা হাওয়া সহ ঝড় বয়ে যেতে পারে। কোথাও হালকা, আবার কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এতে বলা হয়েছে 17 জুন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, চট্টগ্রামের বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজমান থাকতে পারে। আবহাওয়াবিদ শাহনাহাজ সুলতানা বলেন, এখন মনসুন মৌসুম, সে অনুযায়ী সারা দেশে কম বেশি বৃষ্টিপাত হচ্ছে। এখন যেভাবে যাচ্ছে ঈদেও সেভাবে থাকবে। সেক্ষেত্রে ঈদের দিনে বৃষ্টি হবে, এটা স্বাভাবিক। তবে অঞ্চল ভেদে বৃষ্টির পরিমাণ কম বেশি হতে পারে। বাসে বাড়তি ভাড়া, গরুর ট্রাকে বাড়ি ফিরছে মানুষ। সড়কে শুরু হয়েছে ঈদের আমেজ। পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে উত্তরবঙ্গগামী যাত্রীদের অনেকে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন খোলা ট্রাক বা পিকআপে চড়ে। পুলিশের কড়া নির্দেশনা থাকলেও থেমে নেই ঝুঁকিপূর্ণ ঈদ যাত্রা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে করে ঢাকায় প্রবেশ করছে গরু। অতিরিক্ত ভাড়ার কারণে সেই ট্রাকে করে বাড়ি ফিরছেন তারা যাত্রীরা। সকাল থেকে ঢাকা, আরিচা, নবীনগর, চন্দ্রা ও বাইপাইল, আবদুল্লাপুর মহাসড়কের বিভিন্ন বাস স্ট্যান্ড ঘুরে দেখা যায় একের পর এক গরু ভর্তি ট্রাক প্রবেশ করছে ঢাকায়। বিভিন্ন গরুর হাতে ট্রাক ভর্তি গরু নামিয়ে ফেরার সময় ওই ট্রাকে উঠে বাড়ি ফিরছেন নারী, পুরুষ, শিশু সবাই। দুপুরে শিল্পাঞ্চল, সাভার, আশুলিয়ায় বেশিরভাগ পোশাক কারখানায় ছুটি শুরু হওয়ায় সড়কে চাপ বাড়তে থাকে যাত্রীদের। বিশেষ করে বাইপাইল বাস স্ট্যান্ডে যাত্রীদের চাপ দেখা যায়। বাস ভাড়া বেশি হওয়ায় খরচ বাঁচাতে বাসের ছাদে বা ট্রাকে করে বাড়ি ফিরছেন উত্তরবঙ্গ
উত্তরবঙ্গের যাত্রীরা জীবনের ঝুঁকি থাকলেও বাড়ি যেতে পারবে ভেবে আনন্দের হাসি দেখা গেছে তাদের চোখে মুখে। এদিকে আশুলিয়ার বাইপাইল বাস স্ট্যান্ড থেকে উত্তরবঙ্গগামী বাসগুলো সিট প্রতি 300 থেকে 400 টাকা অতিরিক্ত আদায় করেছে বলে অভিযোগ যাত্রীদের। ট্রাকে করে গাইবান্ধা যাচ্ছিলেন পোশাক শ্রমিক সুমাইয়া বেগম। তিনি বলেন, আমরা সবাই গ্রামে ঈদ করতে যাচ্ছি, বাসের টিকিট পাইনি, টিকিট ছাড়া যেসব বাস ছাড়ে সেগুলোর ভাড়া ডাবল, এজন্যই ট্রাকে করে বাড়ি যাচ্ছি, কষ্ট হলেও সবার সঙ্গে ঈদ করতে পারবো। আব্দুল জলিল নামের আরেকজন বলেন, কাউন্টারে 2 দিন আগে থেকেই টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে, অনেকক্ষণ অপেক্ষা করেও গাড়ি পাচ্ছি না, যে গাড়ি পাচ্ছি ভাড়া চাচ্ছে ডাবল, বাধ্য হয়ে ট্রাকে করে বাড়ি যাচ্ছি। যাত্রী নিয়ে উত্তরবঙ্গে যাচ্ছিলেন ট্রাক চালক ইমন। তিনি বলেন, এলাকা থেকে গরু নিয়ে ঢাকায় আসছিলাম, হাটে গরু নামিয়ে দিয়ে যখন ফেরার পথে যা পাই তাই নিয়ে ফিরে যাচ্ছি, এতে আমাদের বাড়তি কিছু টাকা আসে। এদিকে সড়কে যানজট নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা থাকলেও ট্রাকে যাত্রী পরিবহনের ক্ষেত্রে পুলিশের তেমন কোনো নজরদারি দেখা যায়নি। সাভারে সড়ক পরিদর্শক শেষে হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান বলেছিলেন, খোলা ট্রাকে ঝুঁকি নিয়ে যাত্রী পরিবহনে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। যে কোনো সময় সরকারের পতন ঘটতে পারে বলছেন শামসুজ্জামান দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশ এখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে, যে কোনো সময় সরকারের পতন ঘটতে পারে, এই ফ্যাসিবাদের পতন হতে পারে। শামসুজ্জামান বলেন, বাংলাদেশ এখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে, যে কোনো সময় সরকারের পতন ঘটতে পারে, এই ফ্যাসিবাদের পতন হতে পারে। এত বড় লুণ্ঠনকারী স্বৈরাচারী সরকার বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো ক্ষমতায় আসেনি। পুলিশ বাহিনীকে বিতর্কিত করেছে জানিয়ে দুদু বলেন, তারা এমন এক লোককে পুলিশ প্রধান করেছিল যিনি বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যে লুটপাট করেনি, নিষেধাজ্ঞার কারণে তিনি ও তার পরিবার বিদেশে যেতে পারবে না, তারপরও সরকার তাকে বিদেশে যেতে দিয়েছে। আজকে সেনাবাহিনী প্রধান করেছিল, সে সেনাবাহিনীকে কলুষিত করেছে। এছাড়া দেশের 10 থেকে 12টি ব্যাংক ধ্বংস ফেলেছে সরকার। তিনি আরো বলেন, গায়ের জোরে তথাকথিত নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতায় বসে আছে সেই সরকার বৈধ নয়, সেই সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে এবং তত্ত্বাবধায়কের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এছাড়া বাংলাদেশের যে সংকট তৈরি হয়েছে সেই সংকটের হাত থেকে মুক্তির কোনো পথ নেই। হরিজনদের সম্পর্কে শামসুজ্জামান দুদু বলেন, যারা ঢাকা শহরে পরিষ্কার করে সেই হরিজনদের এই সরকার উচ্ছেদ করেছে, এই পদক্ষেপ থেকে সরকারের সরে আসা উচিত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে দুদু বলেন, আপসী নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছি। তাকে মিথ্যা মামলায় তথাকথিত বিচারের নামে যে সাজা দেওয়া হয়েছে তাতে বাংলাদেশ লজ্জিত হওয়ার কথা। আক্রান্ত হলে আমরাও জবাব দেব, সেন্ট মার্টিন প্রসঙ্গ ওবায়দুল কাদের। সেন্ট মার্টিন যদি বেদখল হয়ে যায় বাংলাদেশ কোনো প্রক্রিয়ার সার্বভৌমত্ব রক্ষা করবে, এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমরা আক্রান্ত হলে সেই আক্রমণের জবাব তো আমরা দেব, আমরাও প্রস্তুত। কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে কোনো জাহাজ যেতে পারছে না, মিয়ানমার থেকে গুলি চালানো হচ্ছে। প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলেছেন, আমাদের জলসীমায় কোনো একটি রাষ্ট্র ঘাঁটি করতে চাচ্ছে, আমরা চক্রান্তের শিকার হচ্ছি কিনা। গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমরা যুদ্ধ চাই না। 2017 সালে 25শে আগস্ট থেকে রোহিঙ্গাদের যে স্রোত এবং মানবিক আবেদনে প্রধানমন্ত্রী সেদিন উদারভাবে সীমান্ত খুলে দিয়েছিলেন, সেই কারণে তাকে মানবতার মা বলে অভিহিত করা হয়। সে সময় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ওয়াশিংটনে ছিলেন জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সেখানে তার একটা ছোট অপারেশন হয়। সে সময় প্রতিদিনই তিনি সরকার এবং নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্ট সবাইকে ফোন করতেন, আমাদের পার্টি পর্যায়ে সাবধান করে দিতেন, কোনো অবস্থাতেই যেন আমরা কেউ কোনো উস্কানি না দিই। উস্কানি দিলে যুদ্ধ হতে পারে, অন্য পক্ষ তো বসে থাকবে না। আমাদের আকাশ সীমাও তারা 2-1 লঙ্ঘন করেছিল, তারপরও আমরা কিন্তু তখন প্রধানমন্ত্রীর নির্দেশে ধৈর্য ধরেছিলাম এবং তখন সে অবস্থাটা আরো বেশি দূরে এগোয়নি, যদিও রোহিঙ্গা সমস্যাটা আমাদের উপর জেঁকে বসেছে। তিনি বলেন, আজকে দুনিয়ার বিভিন্ন সংস্থা, বড় বড় দেশগুলো আমাদের প্রশংসা করে, কিন্তু এই রোহিঙ্গাদের পুনর্বাসনে তাদের যে সাহায্যের পরিমাণটা ছিল সেটা কিন্তু অনেক কমে গেছে। আমাদের এমনিও অর্থনৈতিক চলমান সংকটে, আমরা নিজেরাই সংকটে আছি, আমাদের নিজেরই দুশ্চিন্তামূলক হওয়ার কোনো কারণ নেই। সেখানে 12 লাখ রোহিঙ্গা যাদের সন্তান সন্ততি হয়ে সংখ্যা বাড়ছে, এই বোঝাটা আমাদের জন্য একটা বাড়তি চাপ সৃষ্টি করে আছে। পৃথিবীর অনেক দেশ আছে, অভিবাসীরা যায়, তাদের আশ্রয় দেয়। কাদের বলেন, এখানে দুনিয়ার বড় বড় দেশগুলো যারা এই সংকট নিয়ে আজকে কথা বলে, আমাদের তো লিপ সার্ভিসের দরকার নেই, সরকারি বোঝাটা আমাদের কাঁধ থেকে সরিয়ে দেওয়া। সার্বিকভাবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের প্রধানমন্ত্রী যেখানেই যান তিনি সর্বাগ্রে রোহিঙ্গা প্রসঙ্গটা উত্থাপন করেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজকের বিশ্বে এটা অত্যন্ত দুঃখজনক যে জাতিসংঘের মতো প্রতিষ্ঠান নখদন্তহীন সংস্থায় পরিণত হচ্ছে। তাদের কথায় ইসরায়েল শোনে না, বড় বড় দেশগুলো শোনে না। যখন যার যে ব্যাপারে বিরোধ আছে সে তখন জাতিসংঘের সর্বসম্মত প্রস্তাবও দেয়।
কাদের বলেন, আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারের অভ্যন্তরীণ কিছু সংঘাতের বিষয় আছে। ওখানে 54টি ক্ষুদ্র নৃগোষ্ঠী, এদের একের সঙ্গে অন্যের মিল নেই। বিশেষ করে রাখাইন এলাকার বিদ্রোহীরা প্রকাশ্যে বিদ্রোহ করে যাচ্ছে। ওদের অভ্যন্তরীণ সংঘাতের জন্য আমরা যদি ক্ষতিগ্রস্ত হই সেটা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি বলেন, জান্তা সরকারের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই, আলাপ আলোচনার দরজা এখনো খোলা আছে। আমরা কথা বলতে পারি, যতক্ষণ কথা বলা যাবে, আলাপ আলোচনা করা যাবে। ইউ আর নট ইন গুড ডিসিশন। এমন পর্যায়ে না গেলে আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি এবং করে যাব। আমাদের যুদ্ধ পরিহার করতে হবে, আমাদের কোনো উস্কানি যেন যুদ্ধের কারণ না হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।